অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ, বৈধতা নিয়ে আর প্রশ্ন করার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি, বিজয়ী উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে, এদেশের আইন কিভাবে চলবে, এদেশের নির্বাচন কিভাবে চলবে সেটা নির্ধারণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য শুক্রবার সারা দেশে দোয়া প্রার্থনার আহ্বান জানালো সরকার। রাতে হাসপাতালে খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। সুষময়ের অপেক্ষায় থাকা বিএনপির জন্য চরম দুঃসংবাদ, খালেদা জিয়ার অসুস্থতা। তারেক রহমানের কঠোর বাস্তবতার বার্তায় ফুটে উঠেছে জিয়া পরিবারের কষ্ট। প্রতিটা সন্তান চায় মায়ের বুকে একটুবার যাওয়ার জন্য। প্রতিটা সংকটময় মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত জানাব। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগ আদেশে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজে হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। আপিল বিভাগ এ কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছেন না। হাইকোর্টের দেয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। জানান, সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েই রাষ্ট্রপতি যে প্রক্রিয়ায় সরকার গঠন করেছেন সেটাই মানা হয়েছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তর্বর্তী সরকার বৈধ, তবে অনুমোদন লাগবে পরবর্তী নির্বাচিত সরকারের থেকে। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগের আদেশের পর এই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না, এটা আমাদের সাবমিশন। সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই, অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। বিএনপি চেয়ারপারসন এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আগামীকাল বা জুমা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সেখানে মসজিদগুলোয় বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। তাছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়। একই সাথে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনূস। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, সরাসরি যুক্ত হব তার সাথে। রবিন, একটা অস্থির সময়, উদ্বেগের সময় পার করছেন বিএনপি সমর্থকরা এবং সারা দেশের মানুষ আসলে তাকিয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার পরিবর্তন কোন দিকে যায় সেদিকে। কোনো ধরনের পরিবর্তনের ইঙ্গিত কি এখনো মিলেছে? শাফিন, এখনও সেই উদ্বেগ উৎকণ্ঠার সময়ে আসলে শেষ হয়নি, এখনও সেটির মধ্য দিয়েই যেতে হচ্ছে। তবে একটুকু বলে রাখি যে দুপুর ঠিক 12টায় আনুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে। সেই সংবাদ সম্মেলনে বা গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর জাহিদের কাছ থেকে হয়তো আমরা তখন জানতে পারবো আনুষ্ঠানিকভাবে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কি, কতটা স্থিতিশীল বা কতটা পরিবর্তন হয়েছে নাকি এখনও অপরিবর্তিত, যেটি আমরা আসলে জানি যে অপরিবর্তিত অবস্থায় রয়েছে, স্থিতিশীল অবস্থাতেই রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, যিনি গত 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি, মূলত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তারপর ফুসফুস এবং হৃদরোগের সংক্রমণ, যেই হৃদরোগে এর আগে থেকে ওনার স্ট্যান্টিং করা ছিল, সেই হৃদরোগের সংক্রমণের পাশাপাশি পরবর্তীতে কিডনি জটিলতাও বৃদ্ধি পায়। নানান ধরনের রোগে আসলে তিনি আক্রান্ত। প্রায় 80 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে কারণে দেশের প্রায় সব ধরনের চিকিৎসা সম্বলিত বলা চলে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তাদের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই চিকিৎসকরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই বলে রাখা ভালো আরও একবার যে গতকাল রাতেও চায়না থেকে 5 জন মেডিকেল টিমের সদস্য এসেছেন, তারও আগে 5 জন এসেছিলেন চায়না থেকে। এর পাশাপাশি গত দুপুর নাগাদ যুক্তরাজ্য থেকে রিচার্ড ভ্যালে, যিনি ললিতারও চিকিৎসা করেছেন, সেই রিচার্ড ভ্যালে এসেছেন। এর পাশাপাশি যুক্তরাজ্য যেই লন্ডন ক্লিনিক, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছিলেন, সেই লন্ডন ক্লিনিকের ডক্টর প্যাট্রিক সহ আরও বেশ কয়েকজন চিকিৎসক, ডক্টর জোবাইদুর রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ, তার তত্ত্বাবধায়নে পুরো বিষয়টা, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধায়নে যুক্তরাজ্যের জন হপকিন্স মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক সকলে মিলে সম্মিলিতভাবে এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আসলে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, চেষ্টা করছেন খানিকটা উন্নতি ঘটানোর তার এই শারীরিক অবস্থা। তবে আনুষ্ঠানিকভাবে দুপুর 12টা নাগাদ বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এইচএম জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে হয়তো খানিকটা অগ্রগতি কিংবা শারীরিক অবস্থা সবশেষ অবস্থা সেটা আমরা জানতে পারবো। শাফিন, নিশ্চয়ই সেটি জানিয়ে দেবেন। রবিন, আপনাকে ধন্যবাদ। সবাই যখন ভাবছিল প্রচণ্ড সুসময়, তখনও যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট, তা আবারও সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘিরে। তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা। তবুও আশায় বুক বেঁধেছেন কর্মীরা। সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ৭১-এর উত্তাল রক্তক্ষয়ী দিন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মেজর জিয়াউর রহমান। ঢাকায় পালিয়ে এলেও গ্রেফতার এড়াতে পারেননি খালেদা জিয়া। 2 সন্তানকে সঙ্গে নিয়ে কাটে প্রায় 5.5 মাসের অনিশ্চিত লড়াকু বন্দি জীবন। এরপর 81-তে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা। শুধু দল হিসেবে বিএনপি নয়, গোটা দেশের সামনেই অন্ধকার সময়। 2 সন্তান নিয়ে ভবিষ্যৎ ভাবনা খালেদা জিয়ার। মাইনা ছিল বোধহয় পেস্লিপ যা আসতো হয়তো 2200 বোধহয়, 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার 2টো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। নেতাকর্মী ও জনগণের ডাকে বিএনপির নেতৃত্বে আসেন সেই দৃঢ় শান্ত গৃহবধূ। রাজপথে 9 বছরের সংগ্রাম শেষে 91 রাষ্ট্র ক্ষমতায় খালেদা জিয়া। আলোচিত 1/11 সময়ে গ্রেফতার হন তারেক রহমান। প্রায় 6 মাস পর গ্রেফতার হন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। জিয়া পরিবারের আরেক সন্তান আরাফাত রহমান কোকো কারাগারে। কঠিন পরীক্ষায় কারাবন্দী গোটা পরিবার। রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। 18 মাস কারাভোগের পর লন্ডনে যান চিকিৎসার জন্য। তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, সে সারা দেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে তো সুন্দর একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন করেছিল একদম কম্পিউটারাইজ, সব কিছু পাবেন আপনি সেখানে। এরপর কেটেছে 17 বছরের বেশি। ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি। দীর্ঘ এক নির্বাসিত জীবন। এসবের মাঝে গণতন্ত্রের জন্য লড়াই করতে থাকা বিএনপি চেয়ারপারসন গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হন 2014 সালে। তখনই পরিবারে আরও গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। পরিবারের আদরের মানুষটার শেষ যাত্রায় সঙ্গী হতে না পারার প্রচণ্ড আক্ষেপ থেকে যায় তারেক রহমানের। কাটে না খারাপ সময়। 2018 সালে কারাবন্দী হন খালেদা জিয়া। প্রায় 8000 কিলোমিটার দূর থেকে দলের হাল ধরেন তারেক রহমান। কারাবন্দিত্ব থেকে সাময়িক মুক্তি নিয়ে ফেরা খালেদা জিয়া তখন ভীষণ অসুস্থ। শাশুড়ির চিকিৎসা সমন্বয়ে মনোযোগ পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমানের। আর দীর্ঘ সময়ের গুম, খুন, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যস্ত তারেক রহমান। অভ্যুত্থান পূর্ব সেই সময়গুলোতে নানা কর্মসূচিতে জানান দেন তার নেতৃত্ব। শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে।
পতন ঘটল আওয়ামী লীগ সরকারের, আশার আলো বিএনপি পরিবারে। প্রধান প্রতিপক্ষের পতনের পর যেন হাতছানি দিচ্ছে দিন বদল, কিন্তু স্বস্তি কোথায়? সুসময় যেন আরও ক্ষমতাহীন করে তোলে মুহূর্তকে। নিশ্চুপ, নিশ্চল, উদ্বেগ উৎকণ্ঠিত বিএনপির মুখ। আমরা যেন আবার দেশের অভিভাবক হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে তাকে যেন 25 জানুয়ারিতে 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন খালেদা জিয়া। এরপর ছেলের বাসায়, ছেলের যত্নে যেন পৃথিবীর সবচেয়ে সুখের কটা দিন। প্রায় 4.5 মাস পর তিনি ফিরলেও অপেক্ষা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। সাময়িক অপেক্ষা যেন অনন্ত অপেক্ষায় রূপ নেয় যখন মা খালেদা জিয়া আবারও হাসপাতালে ভেন্টিলেশনে। লন্ডনে বসে পুরো চিকিৎসা কার্যক্রম সমন্বয় করলেও পাশে থাকার প্রবল ইচ্ছে সন্তানের থেকেই যায়। প্রতিটা সন্তান চায় মায়ের বুকে একটুবার যাওয়ার জন্য। এই অসুস্থতার কথা শুনে আমরা যারা বিএনপি পরিবারের সন্তান আছি তারা কোন অবস্থাতে ঘরে বসে থাকতে পারলাম না। আমরা তার গাড়ি বহরের পিছনে আরো অনেক দিন, অনেক বছর আমরা ছুটতে চাই। ওনার মা সবচেয়ে বড় ওনার কাছে, তো তারপরে উনি বলছেন যে দেশবাসীকে সবাইকে বলবেন দোয়া করতে, আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন। আজকে যে আমাদের সোর্স অফ ইন্সপিরেশন আমাদের যে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া রাম্মাজান অসুস্থ আছে শুনে আমি ঢাকায় আসছি, আল্লাহর কাছে দোয়া দরুজ করছি। সবচেয়ে দাপুটে ব্যক্তিটির কাছেও মা তো মাই, আবেগ স্পর্শ করে তারেক রহমানকেও। তবুও কোথায় যেন বাধা, যে প্রশ্নের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই লিখেন, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয়। কি কঠিন নির্মম এক বাস্তবতা। বিএনপি বরাবরই আমরা অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করে এই অবস্থায় আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা আমাদের এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি অনেক ক্রাইসিস মোকাবেলা করে আমাদেরকে পরিচালিত করছেন। দেশকে, জাতিকে, বাংলাদেশের মানুষকে তারা সবার আগে দেখেছে সবসময়। আশা ভরসা স্থল হলো আমাদের নেত্রী এবং জিয়াউর রহমানের পরিবার। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি স্বামীকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বসত বাড়ি হারিয়েছেন। 2008 থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, আমি মনে করি প্রতিটা সংকটময় মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনতার ভালোবাসা আর শ্রদ্ধার শিখরে, সর্বস্তরের প্রার্থনায় তারেক রহমান চিকিৎসার পুরো কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত। তবুও অপ্রকাশিত কোনো নিষিদ্ধ ইশতেহার যেন তৈরি করে রেখেছে আপাত দেয়াল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালগুলোতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। সকাল থেকেই দেশের বিভাগীয় জেলা, উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এতে রোগ নির্ণয়, পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় দেখা দিয়েছে ভোগান্তি। অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়িত হচ্ছে না। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এই কর্মসূচির বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই। সহকর্মী নাবিল হোসেন রয়েছেন সিলেটে। নাবিল, জানাবেন যে আজকে কর্মবিরতিতে রোগীরা কি ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং পুরোপুরি কি আসলে তারা এই কর্মবিরতি পালন করছেন কিনা, তারা কোনো অংশ কি কাজ করছেন কিনা? দেখুন, যেহেতু মেডিকেল টেকনোলজিস্টরা আসলে আন্দোলনে নেমেছেন, ফলে রোগীদের ভোগান্তি সকাল থেকে আমরা দেখেছি। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। নিশ্চয়ই দেখছেন হাসপাতালের সম্মুখভাগে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন তারা আসলে আন্দোলনে আছেন। ফলে সকাল থেকে রোগীরা যারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য এসেছিলেন চিকিৎসকের পরামর্শে, তারা এসে কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে পুরোপুরি যে বন্ধ সেটি একদম বলা যাচ্ছে না, কারণ ভেতর ঘুরে আমরা দেখেছি যে কিছু কিছু আসলে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং বিকল্প ব্যবস্থায় আসলে হাসপাতাল কর্তৃপক্ষ যাতে রোগীদের চরম ভোগান্তি না হয় সেজন্য আসলে তারা সেই ব্যবস্থা রেখেছেন। যদিও যেহেতু আসলে একদম অন্যান্য স্বাভাবিক দিনের মতো সেবা বা দেয়া
হচ্ছে না, ফলে রোগীদের কিছুটা ভোগান্তি দেখেছি। এবং যেহেতু এই হাসপাতাল সিলেট বিভাগের সবচেয়ে বড় চিকিৎসালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট বিভাগের বিভিন্ন দূর দূরান্ত 4টি জেলার রোগীরা আসলে তারা এখানে আসেন চিকিৎসার শেষ আশ্রয়স্থল হিসেবে। ফলে এখানে যে মেডিকেল টেকনোলজিস্টের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির প্রভাব পড়েছে। রোগীরা আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারা হয়তো কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারছেন, তবে বিকল্প ব্যবস্থা মূলত এই পরীক্ষা নিরীক্ষাগুলো চলছে। তবে এখানকার যারা মেডিকেল টেকনোলজিস্টরা যারা আছেন, আন্দোলনে যারা আছেন, তারা বলছেন যে আজকে তাদের পূর্ণ দিবস অর্থাৎ কমপ্লিট শাটডাউন থাকলেও রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে প্রশাসনের আশ্বাসে তারা আসলে আজকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন। তবে তাদের দাবি যদি আজকের মধ্যে মানা না হয়, তাহলে তারা কিন্তু আরো বৃহত্তর কর্মসূচি অর্থাৎ কমপ্লিট শাটডাউন, তখন কিন্তু কোনো সেবা দেওয়া হবে না, এইরকম হুঁশিয়ারি তারা দিচ্ছেন। তবে রোগী, হাসপাতাল সংশ্লিষ্ট, স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাই আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে এই যে সংকট, সেই সংকট দূর হবে এবং সাধারণ মানুষ, রোগীরা আসলে আবারও পুনরায় সর্বোচ্চ সেবা পাবে, তেমনটাই তারা প্রত্যাশা করছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। রোগীর চাপে হিমশিম বাগেরহাটের 250 শয্যা জেলা হাসপাতাল। নিয়মিত রোগীদের পাশাপাশি সম্প্রতি বেড়েছে ঠান্ডাজনিত ডেঙ্গু রোগীর আনাগোনা। শয্যা সংকটে মেঝে বারান্দায় নিতে হচ্ছে চিকিৎসা। প্রকট হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে থাকা চিকিৎসক ও নার্স সংকট। মেঝে, বারান্দা কিংবা করিডোর, শয্যা সংকটে যেখানে জায়গা মিলছে সেখানেই বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই দৃশ্য বাগেরহাট 250 শয্যা হাসপাতালের। নিয়মিত রোগীদের পাশাপাশি কয়েকদিন ধরে যোগ হয়েছে ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগী। ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগীর কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। নিরুপায় সেবা প্রত্যাশী ও স্বজনদের দিন কাটছে চরম ভোগান্তিতে। মশাটা একটু মশারি টাঙ্গায় না, পরে বেড পাচ্ছি না, অনেক লোকজন আছে বেডের জন্য বেড পাচ্ছি না। আমরা বাথরুমের পাশে আমরা বেড নিয়ে আসছি, এখন উপায় নেই, গরিব মানুষ কি করব বলেন। 4 দিন ধরে এখানে ভর্তি হয়েছে, এখনো কোনো বেড পাই নাই। অসংখ্য রোগী এখানে থাকতে খুব সমস্যা হচ্ছে। শুধু ভোগান্তিই নয়, চিকিৎসক নার্সদের বিরুদ্ধে অসদাচরণ সহ নানা অভিযোগও করেন রোগী ও তাদের স্বজনরা। সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি, চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। বলছি এতে কি দুবারে কোনো ঔষধ আছে রুগীর? কয় দুবারে কোনো ঔষধ নাই। আমি অন্য এক নার্স দেখাইছি, কইছি দুবারে ঔষধ আছে। তারপরে আমাকে দ্বারা বলেন নাই, এখন কয় ঔষধে যা নাই, বাইরে দিয়ে কিনগে না লাগবে। তাই সেটা কিনগে না লাগবে, সেটা আমার তো বলবে। প্রত্যেকটা রুগী হলো ডেঙ্গু রুগী, তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে। এইটা কেন ডাক্তার মেনটেন করে না? প্রতিদিন আরও রুগী ভর্তি হচ্ছে, এত রুগীর রোগ তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। মশারি ঠিক মতো ওরা টানাতে পারতেছে না। আমাদের এত রুগীর চাপ, আমরা আসলে পেরে উঠতেছি না। রুগীর তুলনা নার্সের সংখ্যার তুলনায় রুগী 4 ডবল। এমন রোগীর চাপ যে হাসপাতালে, সেখানে শয্যা সংকটই একমাত্র নয়, রয়েছে চরম জনবল সংকটও। হাসপাতালে 58টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র 26 জন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 91টি পদের মধ্যে শূন্য 54টি। হাসপাতালের যে সমস্ত রুগী আছে এবং যা থাকে, যে জনবল আছে, তা দিয়ে আসলে আমার কষ্টসাধ্য হয়ে পড়ে। আমার হিমশিম খাই। আমরা চেষ্টা করি, আমার কর্মীরা চেষ্টা করতেছে। হাসপাতালটিকে 2022 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঢাকাসহ বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবারের উৎপত্তিস্থল নরসিংদী, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকাল 6টা 14 কেঁপে ওঠে নরসিংদীর নানা স্থাপনা। রিক্টার স্কেলে 4.1 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার শিবপুরে। এর আগে 21 নভেম্বর সকাল 10টা 38 দেশের বিভিন্ন জেলায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গেল 2 সপ্তাহে বেশ কয়েকবার দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার 4টিরই উৎপত্তিস্থল নরসিংদী। তবে এবারের কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। কুড়িগ্রামে 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন্টায় 10 থেকে 14 কিলোমিটার বেগে ছুটছে দমকা হাওয়া। কুয়াশার চাদরে ঢেকে গেছে পথঘাট, এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এর আগে গতকাল দেশের সর্বনিম্ন 11.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরের অপর জেলা দিনাজপুরে। বাজারে শীতের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর এবার ইউক্রেনীয় প্রতিনিধিদের সাথে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামিতে এই আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উভেরভ। রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ এবং দেশটির নিরাপত্তা ইস্যু হবে আলোচনার মূল ইস্যু। ইতিবাচক ফলাফলের জন্য অবশ্যই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে এমন দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। এর আগে মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রতিনিধিরা। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ তুলেছেন পুতিন। চার দশকেরও বেশি সময় পর প্রথমবার লেবানন ও ইসরায়েল সরাসরি আলোচনায় বসল। সীমান্তবর্তী নাকুরা এলাকায় মধ্যস্থতায় অংশ নিয়েছেন দুদেশের বেসামরিক প্রতিনিধিরা। যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির আয়োজনে প্রায় 3 ঘন্টা চলে বৈঠক। বুধবার লেবাননের প্রধানমন্ত্রী জানান, শত্রুতা বন্ধ, লেবানিজ বন্দিমুক্তি এবং ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। তিনি আরও বলেন, লেবানন এখনও 2002 সালের আরব শান্তি উদ্যোগের প্রতিশ্রুতিতে অটল, কোনো পৃথক চুক্তিতে আগ্রহী নয় বলেও স্পষ্ট করেন তিনি। প্রত্যাশা, সীমান্ত উত্তেজনা প্রশমনে এই বৈঠক সহায়ক হতে পারে। এবার সন্ত্রাসী গ্যাংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ভেনেজুয়েলায় এক নারী ইনফ্লুয়েন্সারকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। তার নাম হিমেনা আরায়া। বুধবার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের অর্থ পাচারের সাথে সম্পৃক্ত এই মডেল। এছাড়া 2012 সালে শীর্ষ সন্ত্রাসীকে কারাগার থেকে পালানোর ব্যাপারেও সহযোগিতা করেছিল হিমেনা। মেক্সিকোয় বসবাস করলেও ক্যারিবীয় দেশগুলোয় অভিযুক্ত মডেলের যাতায়াত রয়েছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার 30 লাখ। দর্শক, এই ছিল যমুনা নিউজ।